রাসেল ভাইয়ের যে খালা, সে খেয়াল করে যে একটা বড় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে দূর থেকে, যেটা আসার কথা না। ওই সময় কোনো বাতাসও ছিল না, পানিও একদম টান টান ছিল। তাহলে এই ঢেউটা আসবে কোথা থেকে, এইটা বুঝতে পারিনি। তখন সে একটা কথাই বলছে, আপা সামনে দেখ ঢেউ। আন্টি সাথে সাথে বের হয়ে যায়, বাবা মাকে জানানোর সুযোগও পায়নি, কারণ ততক্ষণে অনেক দূর আগায় যাবে। আন্টি বের হয়ে তার বোনকে ধরে, যে এই তুই কই যাস এত রাত্রেবেলা, তাও যাইতেছি সেই শাপলা বিলের দিকে, এটা ঠিক ঠিক না, তোর সাথে একটা বাজে ঘটনা ঘটে গেছে। বলল যে আপু চল না, একটু শাপলা তুলবো। এরকম ভাবে বলছে যে সে মানা করতে পারেনি, হয়তো কোনো কিছু একটা তাকে বশ করে ফেলেছিল টাইপের কিছু একটা, স্পেল টাইপের কিছু একটা। এবং সে কোনোভাবে তার ছোটো বোনকে নিয়ে আসে, কিন্তু তার ছোটো বোনের মুখ চোখ ছিল একদম ফ্যাকাশে, হাত পা যেন অসার সাদা হয়ে গেছে স্কিন টোন, সামনে চুলগুলো কেমন ভূতের মতো, ওই যে টিপিক্যাল সিনেমাতে যেরকম পেতনি বা ভূত যেরকম দেখায় ওরকম সামনে ফালানো ছিল। বাড়ির সবাই প্রচণ্ড ভয় পায়। এখন যে ঘটনাটা সেটা হচ্ছে, আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্সিংয়ের খাতিরে আমার অনেক মানুষের সাথেই যোগাযোগ হয়। তো আমার এরকম একজন ফ্রিল্যান্সার ভাই, নাম হচ্ছে রাসেল শেখ। তার মায়ের সাথে ঘটনাটা ঘটে। তখন তার মা ছোট ছিল খুব আর কি। ঘটনাটা হয়তো অনেকে শুনেছে, কারণ এই ঘটনাটা খুব পরিচিত একটা ঘটনা। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে বা আমাদের প্রফেশনাল লাইফে অনেকে জানে ঘটনাটা, অনেকে শুনছে। রাসেল ভাইয়ের মা এবং তার খালার সাথে ঘটনাটা ঘটে। তারা যখন ছোট ছিল তখন বয়স হবে হচ্ছে, ছোট যে মানে যে খালা যে, তার বয়স হবে হচ্ছে 10-11, এবং তার মায়ের বয়স হবে 17-18 এরকম। তার মা একদম বড়, একদম সবার ছোট যে তারা। তো ওরা দুই বোনের ভেতরে খুব ভালো সম্পর্ক ছিল। ছোট বোনটা আবার খুব আহ্লাদি ছিল, খুব বড় বোনের খুব আহ্লাদি একজন ছিল। একটা দিন হঠাৎ করে একদিন বলতেছে, আপু চল আমরা একটু শাপলা তুলে নিয়ে আসি, আমার অনেক শাপলা তুলতে মন চাচ্ছে। ঠিক আছে চল। বড় বোন খুব ভালো নৌকা বইতে পারতো, নৌকা করে ছোট বোনকে নিয়ে সে শাপলা বিলে শাপলা তুলতে যায়। দেন যখন মাঝামাঝি চলে যায়, শাপলা তুলছে এবং ছোট বোন পিছনে বসা, তাকে নৌকা চালাতে দেওয়া হয়নি, কারণ সে ছোট, সে নৌকা চালাতে পারবে না, এই জন্য সে পেছনে বসা এবং আন্টি হচ্ছে তুলছে। একটা পর্যায়ে ওই ছোট বোন মানে তার খালা যে, সে বলতেছে যে আপু আপু সামনে দেখ একটা কচুরিপানার ঝাঁক, ওইখানে অনেকগুলা শাপলা ফুল আছে, চল ওইখান থেকে তুলি। তারপর নৌকা আগায় ওই কচুরিপানা ঝাঁক পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখান থেকে যখন শাপলা তুলছে, তখন রাসেল ভাইয়ের যে খালা, সে খেয়াল করে যে একটা বড় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে দূর থেকে, যেটা আসার কথা না। ওই সময় কোনো বাতাসও ছিল না, পানিও একদম টান টান ছিল। তাহলে এই ঢেউটা আসবে কোথা থেকে, এইটা বুঝতে পারিনি। তখন সে একটা কথাই বলছে, আপা সামনে দেখ ঢেউ। এটা বলার সাথে সাথে যখন আন্টি দেখলো যে হ্যাঁ সামনে থেকে একটা ঢেউ আসতেছে, সে কোনো কথা না বলে বলল, তুই নৌকার মাঝখানে, তার ছোট বোনকে নৌকার মাঝখানে শক্ত করে ধরে বসে থাক, পিছনে তাকাবি না, খালি চুপ করে বসে থাকবি। সে নৌকাটা ঘুরিয়ে খুব স্পিডে পাড়ের দিকে নিয়ে যায়, যাতে কোনো সমস্যা না হয়। ততক্ষণে ওই যে ঢেউটা সেটা খুব কাছাকাছি চলে আসে এবং পারলে নৌকাটার উপরে আছড়ে পড়ে, এরকম একটা পরিস্থিতি। খুব দ্রুততার সাথে সে হচ্ছে নৌকাটাকে পাড়ে নিয়ে আসে। যখনই পাড়ে নৌকাটা পৌঁছে যায়, ঢেউটাও আস্তে আস্তে বিলীন হয়ে যায় ওই বিলের মাঝখানে। এটা তাদের কাছে খুব অদ্ভুত লাগে যে এটা কেন হলো। এদিকে ছোট বোন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আন্টি কোনো রকমে তার ছোট বোনকে নিয়ে বাসায় যায়। বাসায় যেয়ে বাবা মাকে জানায় যে এই ঘটনা। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, সবাই বলে আল্লাহ তোদেরকে নিজের হাতে বাঁচাইছে, আর জীবনে যাবি না ওইখানে। এই সময়টা ছিল দুপুরবেলা, তখন কেউ আশেপাশে ছিল না, সবাই ঘুমোচ্ছিল, লাঞ্চের পর পর আর কি সবাই ঘুমোচ্ছিল। তো ওই দুপুর টাইমটাতে গ্রামেগঞ্জে মানুষজন বিশ্বাস করে যে ওই সময়টাতে নাকি জিনের উপদ্রব পাওয়া যায়। সো এর জন্য পরে বলছে যদি আর যাবি না। 2-3 দিন পর রাত্র 12:30 কি 1টার দিকে আন্টি খেয়াল করলো যে তার ছোট বোন, যার ঘটনাটা বলছি, সে হচ্ছে একা একা তার বাড়ির থেকে হেঁটে হেঁটে সেই শাপলা বিলের দিকে যাচ্ছে, যেই শাপলা বিলে 2-3 দিন আগে তাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ঘটনাটা
ঘটে যাওয়ার পর আর কেউই ধারে কাছেও যায় না ওই দিককার। এর মাঝরাত্রে ওয়ান কাইন্ড অফ মাঝরাত্রেবেলা কোথায় যাচ্ছে আপুর এই কী বলে ছোটো বোনের যে এরকম ঘটনা ঘটতে পারে এইটা তারা ভাবতে পারতেছে না। আন্টি সাথে সাথে বের হয়ে যায়, বাবা মাকে জানানোর সুযোগও পায়নি কারণ ততক্ষণে অনেক দূর আগায় যাবে। আন্টি বের হয়ে তার বোনকে ধরে যে এই তুই কই যাস এত রাত্রেবেলা, তাও যাইতেছি সেই শাপলা বিলের দিকে, এটা ঠিক ঠিক না, তোর সাথে একটা বাজে ঘটনা ঘটে গেছে। বলল যে আপু চল না একটু শাপলা তুলবো, এরকমভাবে বলছে যে সে মানা করতে পারেনি, হয়তো কোনো কিছু একটা তাকে বশ করে ফেলেছিল টাইপের কিছু একটা, স্পেল টাইপের কিছু একটা, কোনোভাবে সে মেনে যায় যে ঠিক আছে চল। পরে নৌকা নিয়ে শাপলা বিলে যায়। শাপলা বিলের ঠিক মাঝামাঝি যখন যায় তখন ছোট বোনটা আন্টিকে বলতেছে আপু নৌকা থামা, আমি শাপলা তুলবো। সে কিন্তু শাপলা তুলতে পারে না, ছোট বোনটা কিন্তু শাপলা তুলতে পারে না, বাট সে চাচ্ছে সে শাপলা তুলবে। এইটা আন্টির কাছে আরও বেশি অদ্ভুত লাগে যে এইগুলো কি হচ্ছে। বলে যে না তোকে শাপলা তুলতে হবে না, আমি শাপলা তুলে দিচ্ছি। তো ছোটো বোন পিছনে বসা, আন্টি হচ্ছে একটা একটা করে সামনে বসে শাপলা তুলছে অল্প অল্প করে, বেশি না। একটা পর্যায়ে আন্টি সাউন্ড পায় পেছনে কাচার মোচর একটা সাউন্ড, মানে কিছু একটা ওই খেলে যেরকম সাউন্ড হয় ওইরকম টাইপের একটা সাউন্ড পায়। আন্টির তো কিরে কিসের সাউন্ড, পিছনে ঘুরে দেখে তার ছোটো বোন নেই। কই ছোটো বোন, কই ছোটো বোন নেই। অদ্ভুত তো গেল কোথায়, মনে করছে হয়তো পানিতে পড়ে গেছে, কিন্তু পানিতে পড়লেও তো মিনিমাম পানিতে পড়ার একটা সাউন্ড হবে। সে কিছুতে কিছু বুঝতে পারে না। তখন সে মনে করলো যে হয়তো আমার সাথে বাজে কিছু ঘটছে। সে সাথে সাথে নৌকা ঘুরিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তার ফ্যামিলি যারা যারা ছিল সবাইকে ডাক দিয়ে বলে যে এই ঘটনা, ওরে তো খুঁজে পাইতেছি না। তখন বাসার ভেতর থেকে তার ছোট বোন হেঁটে হেঁটে বের হয় ঘুম ঘুম চোখে। আপত্তি কী বলোস, আমি তো ঘুমাইতেছিলাম। এইটা শোনার পর আন্টির অবস্থা আরও খারাপ। আমি তো নিজে নিয়ে গেছি ওকে, ও বাসার ভিতর থেকে কিভাবে বেরোলো। সমস্তটা শোনার পর বাসার মানুষজনের ভিতরে একটা ভয় কাজ করতেছিল, কিন্তু সবাই চেপে যায় কারণ তখন খুব ছোট ছিল তো, এর জন্য কিছু বলেনি, আর চেপে যায়। বলো যে তুই ভুল টুল দেখছিস, স্বপ্ন টপ্ন দেখছিস, হয়তো ঘুমায় যা, কিছু হয় নাই। তার যে মা, মানে এই রাসেল ভাইয়ের যে নানু, সে বলল যে তুই ঘুমা আজকে রাত্রে, আমি কালকে সকালে ব্যাপারটা দেখ, আজকে আর কিছু বলিস না, ঘুমায় যা নর্মালি। সকালবেলা ঘুমের থেকে ওঠার পর সে আলাদাভাবে তার মার সাথে কথা বলে যে মা এই তো ঘটনা, আমি তোকে নিজে নিয়ে গেছি, ও বাসার ভিতর থেকে বেরোলো কেমনে, এটা কেন হইলো, কিসের জন্য হইলো, মানে আমি কিছু বুঝতে পারতেছি না। পরবর্তীতে বললো যে আচ্ছা আমি এটা দেখবো না, কিছু একটা করবো না, তুই চুপ থাক। এরকম 3-4 দিন যাওয়ার পর হঠাৎ করে হচ্ছে আবার সেম ঘটনাই ঘটতে থাকে। সেম ঘটনা যখন ঘটে এরবার আর বাসার মানুষকে বসে থাকতে পারে না, সবাই ভাবে যে না কিছু একটা করা দরকার, এরভাবে তো চলতে দেওয়া যায় না, এরকম তো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা তো মানা যাচ্ছে না। তো তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় যে একটা হুজুরকে দেখাবে। তো আপাতত এই গ্রামের ভেতরে হুজুর বলতে ছিল মসজিদের ইমাম। তো মসজিদের ইমামকে ডেকে আনে, বলে হুজুর এই ঘটনা এখন কি করব। তখন সমস্তটা শুনে ইমাম সাহেব বলে যে এখানে আমার কিছু করার নাই, আমি তোমাদেরকে একটা কবিরাজের নাম্বার দিচ্ছি, অ্যাড্রেস দিচ্ছি, ওইখানে যেয়ে তার সাথে যোগাযোগ করো, ওইখানে তার সাথে যোগাযোগ করলে আশা করি তোমরা ফল পাবা। তো তারা ঠিকঠাক করে যে হ্যাঁ ছোটো বোনকে নিয়ে, ওই আন্টি ছোটো বোনকে নিয়ে যে তারা যাবে। যেদিন যাওয়ার কথা সেই দিন সারা দুপুরবেলা বিকেলবেলা কোথাও তার ছোটো বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় 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 কেউ জানে না। একটা পর্যায়ে যখন মাগরিবের আজান দিয়ে দেওয়া শেষ, ওই সময় তারা খেয়াল করে নৌকা নিয়ে সেই শাপলা বিলের মাঝখানে আন্টির ছোটো বোন বসে রয়েছে। মানে এটা কিভাবে সম্ভব, কেউ যে এগিয়ে যে তাকে নিয়ে আসবে সেই সাহসটাও কেউ পাচ্ছিল না। কেন হচ্ছে এরকম? তখন সাহস করে আন্টি বলে যে আমি যাব ওকে আনতে, আমার বোনকে আমি আনতে যাব। তখন সে আরেকটা নৌকা নিয়ে তার ছোটো বোনকে আনতে যায় এবং সে কোনোভাবে তার ছোটো বোনকে নিয়ে আসে। কিন্তু তার ছোটো বোনের মুখ চোখ ছিল একদম ফ্যাকাশে, হাত পা যেন অসার সাদা হয়ে গেছে স্কিন টোন, সামনে চুলগুলো কেমন ভূতের মতো, যে টিপিক্যাল সিনেমাতে যেরকম পেতনি বা ভূত যেরকম দেখায় ওরকম সামনে ফালানো ছিল। বাড়ির সবাই প্রচণ্ড ভয় পায়, ব্যাপারটা কি, সন্ধ্যার টাইম, প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেদিন রাত্রেবেলায় তাকে নিয়ে সে কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজকে কিছু বলাও লাগেনি, ছোটো বোনকে নিয়ে প্রবেশ করার সাথে সাথে কবিরাজ বলে
ওর ভিতরে কিন্তু নেগেটিভ এনার্জি আছে, ওর ভিতরে জিন ভর করছে, ওকে কিন্তু ঠিক করা খুব কষ্ট। কিছু বলাও লাগেনি। ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারে যে হ্যাঁ, এই কবিরাজের দ্বারাই হয়তো কিছু একটা সম্ভব। তখন সে কবিরাজকে বলে যে কিছু একটা করেন, আমার মেয়েটাকে বাঁচান। আন্টির মা বলছে আর কি ঘটনাটা, আমার মেয়েটাকে বাঁচান। বলে ঠিক আছে, তোমাদের মেয়েকে আমি বাঁচাইতে পারি, কিন্তু কষ্ট আছে। যাই হয়ে যাক, তোমরা কিন্তু ভেঙে পড়তে পারবে না, যাই হয়ে যাক না কেন। বলে ঠিক আছে, যাই করার করেন, কিন্তু আমার মেয়েকে বাঁচান। এই বলে তারা প্রসেস শুরু করে, যা যা করা দরকার সমস্তটা শুরু করে। এবং যখন প্রসেসিংটা শুরু হয়, তখন আন্টির ছোটো বোনের ভিতরে থাকা যে জিনটা, তার অদ্ভুত সাউন্ড, সব ভয়ঙ্কর রকমের সাউন্ড বের করা শুরু করে, হাত পা মোচড়ানো, ব্যাকা হয়ে যাওয়া, মানে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাসার কেউ ঠিক থাকতে পারতেছে না। আন্টির মা তো কেঁদে ফেলেছে রীতিমতো তার মেয়ের অবস্থা দেখে। কোনো রকমে তাকে সামলে বাইরে নিয়ে যাওয়া হয়, প্রসেস কমপ্লিট করা হয়। এরপরে সে কবিরাজটা বলে যে এরকম ভিতরে যে জিনটা, সে খুব শক্তিশালী, এবং ভর দুপুরবেলা যখন তোদের মেয়েরা শাপলা তুলতে গেছিলো, ওই সময় তারা কোনো একটা কাজে ব্যস্ত ছিল, এবং ওইটা তাদের আস্তানা ছিল। আস্তানার উপর দিয়ে যখন ভর দুপুরবেলা কেউ একজন গেছে, তারা অখুশি, তারা পছন্দ করে নাই ব্যাপারটা। এর জন্য তোদের মেয়ের উপরে তারা ভর করছে, তোদের মেয়েকে তারা ক্ষতি করতে চায়। বাট যেহেতু তোরা আমার কাছে নিয়ে আসছিস, আমি চেষ্টা করবো তোদের মেয়েকে বাঁচানোর, যা যা করা লাগে আমি করব, কিন্তু ভেঙে পড়তে পারবি না। এরকম মোটামুটি 7-8 দিন প্রসেস চলে। প্রসেস চলার পর আন্টির ছোট বোনের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। এরকম আস্তে 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 একটা পর্যায়ে যেয়ে সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সবচেয়ে বেশি আশ্চর্যজনক যেটা, এই যে তার সাথে এতদিন এত কিছু ঘটে গেছে, তার কিছু মনে নেই। সে শুধু জানে যে সে ঘুমাইছিল। এরপরে যে মাঝখানে 7-8 দিন তার উপর দিয়ে যে এত কিছু গেছে, তাকে যে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তার যে ট্রিটমেন্ট করা হয়েছে, সে কিচ্ছু জানে না, তার কিচ্ছু মনে নেই, তার একটা কিচ্ছু মনে নেই। তখন আন্টি মনে মনে ভাবে, যা যা হয়েছে হয়েছে, আমার বোনটা সুস্থ হয়েছে, এটাই আমার কাছে বড় কথা। এরপরে তাদের সবাইকে একটা করে তাবিজ টাইপের দিয়ে দেওয়া হয়, যে এটা তোরা সবসময় গলায় বা হাতে বেঁধে রাখবি, তাহলে এই যে জিনিসটা তোদের সাথে সমস্যা করতেছিল, এইটা আর তোদেরকে সমস্যা করবে না। তখন তারা এই কাজটা করে, সবাই কেউ কেউ গলায়, কেউ হাতে তাবিজটা বেঁধে রাখে। স্পেশালি ওই ছোটো বোনটা, যার সাথে মূল ঘটনা ঘটে, তাকে যে তাবিজটা দেওয়া হয়, স্ট্রিক্টলি বলা হয়েছে গলায় পরে রাখ, খোলা যাবে না, কোনোভাবেই না, গলায় থাকবে। সে ওইটা পরে থাকে, কোনো প্রবলেম হয় নাই। কিছুদিন পর আবার একটু একটু প্রবলেম হওয়া স্টার্ট করছিল, কিন্তু তাবিজের কারণে কোনো প্রবলেম হয়নি। এখনও অবধি আর ওইরকম ঘটনা ঘটেনি, ভালো আছে, সুস্থ আছে। অনেক বছর আগের ঘটনা, আশা করি এরকম তার সাথে আর হবে না, বা তার ফ্যামিলি মেম্বারের সাথেও হবে না।